বন্ধুরা, আমরা এই শীতকালীন সময়ে অনেকেই বেগুন গাছ করতে খুব ভালোবাসি। সেটা জমিতে হোক বা ছাদ বাগানে, টবের মধ্যে বা গ্রো ব্যাগে। কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের গাছগুলো তেমন পরিমাণ চাষিদের মতো কখনোই ফলন দেয় না। কি এমন ভুল যেটা আমরা না জেনে বুঝেই করে ফেলি, যার কারণে আমাদের গাছের ফলনটা অনেকাংশে কমে যায়। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নিই বেগুন গাছের কী কী পরিচর্যা করতে হয়, যেগুলো আমরা ভুলবশত করি না, যার কারণে আমাদের গাছের ফলনটা অনেকাংশে কমে যায়। আজকের ভিডিওতে মূলত বেগুন গাছের মাটি তৈরি, বেগুন গাছের খাবার, বেগুন গাছের রোগ পোকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এইটা আপনার বেগুন গাছ করতে গেলে ভিডিওটি বিশেষভাবে সাহায্য করবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান বাংলায়। আজকে আরেকটি নতুন ভিডিও বেগুন গাছের পরিচর্যার ওপর। আমরা বেগুন গাছ করতে প্রত্যেকেই ভালোবাসি, এটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। বিশেষ করে আমার বেগুন গাছ করতে খুব ভালো লাগে। এই যে বেগুন গাছগুলো দেখছো আমার বাগানের মধ্যে রয়েছে, এই বেগুনের গাছগুলো কমসে কম এখন বয়স এসে দাঁড়িয়েছে 35 থেকে 40 দিন বয়সের মতো। এই 35 থেকে 40 দিন বয়সের গাছে অসম্ভব পরিমাণে বেগুন ফলছে, একটার পর একটা গাছে বেগুন ফলছে। ঠিক এরকমভাবেই আপনাদের গাছেও বেগুন ফলবে, খালি মেনে চলুন এই তিনটে টিপস জানার আগে সকলকে অনুরোধ করব, যারা নতুন রয়েছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এইরকম ভিডিও দেখার জন্য। এই যে বন্ধুরা আমাদের গাছগুলি রয়েছে, গাছগুলো কিন্তু এত সুন্দর হওয়ার পেছনের মূল অবদানটা রয়েছে কিন্তু মাটির। এই যে গাছের মাটি কিভাবে আমরা বানাবো, বেগুন গাছ একটু বেলে দোআঁশ প্রকৃতির আর সারযুক্ত মাটি পছন্দ করে। এই জন্য বেগুন গাছে আমি যে মাটিটা বানিয়েছি সেটা বলছি। কম্পোস্ট সার নিয়েছি 50%, নর্মাল মাটি নেওয়া হয়েছে 40% এবং 10% মতো নেওয়া হয়েছে কাঠের গুঁড়ো বা ধানের চিটা বা কোকোপিট, আপনাদের কাছে যেটা থাকবেন নেবেন। আমি এখানে মূলত কাঠের গুঁড়োটা ইউজ করেছি এবং অল্প কিছু পরিমাণ কোকোপিট দিয়েছি। তো এই পরিমাণ যদি আপনারা মাটিটা এই রেসিপি মেনটেন করে যদি বানাতে পারেন, আপনাদের গাছে অসম্ভব পরিমাণে বেগুন ধরবে। আর বেগুন গাছে কম্পোস্টের পরিমাণটা একটু বেশি দেওয়ার প্রয়োজন হয়, কারণ ছোট অবস্থায় গাছের বিশেষ এনার্জির প্রয়োজন হয় গাছের বৃদ্ধির জন্য। এই ছোট্ট গাছটিকে দেখুন কতটুকু গাছ, তাতে ফুলগুলো পরিস্ফুটিত হয়ে গিয়েছে, এগুলো কিছুদিনের মধ্যে বেগুনেও পরিণত হয়ে যাবে। আশা রাখছি মাটি নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এই মাটিটা আপনারা আপনাদের বেগুন গাছের জন্য সিলেক্ট করতে পারেন, খুবই সহজে বানানো যায় এবং আমাদের গাছের জন্য এটি খুবই উপযুক্ত একটি মাটি। সেকেন্ড টিপস, গাছের খাবার। এর মধ্যে লুকিয়ে রয়েছে মূল মন্ত্র, কারণ খাবার আমাদের গাছের অসম্ভব পরিমাণে ফলন নিয়ে আসতে সাহায্য করবে। খাবার হিসেবে বন্ধুরা কি কি ইউজ করতে পারি বা আমি কি কি এখনও পর্যন্ত গাছে খাবার ব্যবহার করেছি, খাবার হিসেবে আমি মূলত যে জিনিসটা প্রয়োগ করেছি সেটা তোমাদের আগে বলি। মূলত আমি ছোট অবস্থায় যখন গাছটি 10 থেকে 12 দিন, 15 দিন, 20 দিন বয়স এই রকম সময় দাঁড়িয়ে আমি গাছে শুধুমাত্র শস্যের খোল পচা তরল সার দিয়েছি। এটি গাছের নাইট্রোজেন ঘটিত খাবার, আমরা প্রত্যেকেই জানি। আর শস্যের খোলের মধ্যে যেহেতু নাইট্রোজেন থাকে, তাই গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে, মানে বৃদ্ধিটা খুব ভালো মতো হয়। এরপরে যখন গাছটি 20 দিন বয়স অতিবাহিত হলো, তখন থেকে শস্যের খোলের পাশাপাশি স্টার্ট করলাম সবজি পচা তরল সার বা অর্গানিক লিকুইড ফার্টিলাইজার, যেটা আমরা নিজেরা বাড়িতে বিনা পয়সা খরচ করে বানাতে পারি। এবং এর পরিবর্তে তোমরা একটা কাজ করতে পারো, সবজি খোলাগুলো ডাইরেক্টলি এরকম মাটির উপর দিয়ে দিতে পারো। এটি একটু মালচিংয়ের কাজও করবে, কারণ শীতকাল যেহেতু একটু আর্দ্রতাও ধরে রাখবে, এর পাশাপাশি গাছের খাবার হিসেবেও কাজে লাগবে। এই গেল নর্মাল দুটো খাবার। এর পাশাপাশি যারা একটু রাসায়নিক খাবার দেবে, অল্প একটু রাসায়নিক খাবার দেবে, বা যারা চাষের ক্ষেত্রে কাজ করছো বা চাষের জন্য তোমরা বেগুনের গাছ করছো, তারা মূলত যে খাবারগুলো দিতে পারো, লাল পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট এবং এনপিকে 10-26-26 এবং অল্প পরিমাণ ইউরিয়া ডিএপি সার তোমরা গাছে দিতেই পারো। কিন্তু যারা বাড়ির ছাদে শখপোষিত গাছ করছো, তারা এই সারগুলো যতটা পারবে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এই সারগুলো
যেহেতু রাসায়নিক আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকারক। তাই যতটা পারবে অর্গানিক্যালি বাগানটা করার চেষ্টা করো। আর এই সবজি চাষের ক্ষেত্রে মূলত অর্গানিকভাবে করলে খুব ভালো আমরা রেজাল্ট পেতে পারি। এর পরবর্তী যে টিপসটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গাছের রোগ পোকা। রোগ পোকা বলতে বেগুন গাছের রোগ পোকার সমস্যাটাই অত্যন্ত বেশি। অনেকে ভালো গাছ করে ভালো খাবার না দিয়েও গাছ ভালো হয়ে যায়, কিন্তু এই রোগ পোকার সমস্যা যদি আমাদের একটু নজরে যদি আমরা না দিই সেক্ষেত্রে গাছের বিশেষ সমস্যা দেখা দিতে পারে। আমি তোমাদের গাছের রোগ পোকা চিনিয়ে দিচ্ছি কী কী রোগ পোকা লাগতে পারে। এই যে দেখছো সাদা, এই মিলিবাগ, এইটা লাগতে পারে। মাইটস মাইটস রয়েছে, এই যে পাতায় দেখছো এইগুলো হচ্ছে মাইটস, কালো কালো যে দাঁত, এইগুলো হচ্ছে মাইটস। এই মাইটস লাগতে পারে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটি আমাদের বেগুন গাছে মানে একটা বলবো অভিশাপ বলা চলে, সেই জিনিসটা হচ্ছে সাদামাছি। আমার বাগানে এই সাদামাছি কন্ট্রোলের জন্য ফিলোমিন ট্র্যাপ লাগানো রয়েছে। এই ফিলোমিন ট্র্যাপ সাদামাছিকে অনেকাংশে কন্ট্রোল করে। সাদামাছি বলতে আমরা যেটাকে বুঝি নর্মাল বাংলা ভাষায় যেটা আমরা সাদামাছি বলে থাকি বা ফল ছিদ্রকারী পোকা, সেই ফল ছিদ্রকারী পোকা, এই ফল ছিদ্রকারী পোকা বা মাছিগুলো এগুলো আমাদের বেগুনের ভেতরে ডাইরেক্টলি ফুটো করে দেয় এবং বেগুনটাকে একদম নষ্ট করে দেয়। আমরা অনেকে বাজার থেকে যে সমস্ত বেগুন কিনে আনি, অনেকেই লক্ষ্য করে দেখেছো বেগুনের মধ্যে পোকা থাকে, কিন্তু বেগুনের গায়ে কোনো ছিদ্র বা এ থাকে না। কিন্তু এই পোকাগুলোর মূল অবদান রাখে এই অবস্থার জন্য। তোমরা যারা বাগানে এই ধরনের সমস্যা ফেস করবে তারা ফিলোমিন ট্র্যাপ অবশ্যই একটা ইউজ করো। সবজি বাগান করতে গেলে এটা দরকার পড়বে। এর পাশাপাশি যেটা তোমরা ইউজ করবে সেটি হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের নিম তেল, তার পাশাপাশি যে কোনো একটা কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে গাছে প্রয়োগ করার। আমি মূলত কীটনাশক হিসাবে যেটা গাছে প্রয়োগ করি সেটা হচ্ছে নিম তেল, এবং কীটনাশক হিসাবে দিচ্ছি কাকা আর দিচ্ছি রোগর। এই 3-4টে কীটনাশক আমাদের গাছের জন্য খুবই উপযুক্ত কীটনাশক বলা চলে। এছাড়া রয়েছে কাটাব্বার, টাপকর, রোগর। কিন্তু সবথেকে ভালো হয় আপনারা যেটা করবেন নিম তেল গাছে স্প্রে করবেন। এবং আমি একটা নিজে হাতে তৈরি কীটনাশক প্রস্তুত করি যেটা আমার গাছের ক্ষেত্রে খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। সেই যদি কীটনাশকটা তোমরা যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা দেখে নিও, আই বাটনের লিঙ্ক আসছে। এছাড়াও তোমরা গিয়ে আমার চ্যানেলে চেক আউট করে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা যখন বেগুন গাছের এই সমস্যাগুলো ফেস করবে সেই সময় থেকে দাঁড়িয়ে বেগুন গাছের পেস্ট কন্ট্রোলের জন্য যে কাজটা তোমরা করবে, গাছে সঠিক সময়ে সঠিক ধরনের স্প্রে করতে হবে কীটনাশক। এর পাশাপাশি এই যদি গাছে এইরকম পরিমাণে মিলিবাগ লেগে যায় পুরো পাতাটাই কেটে আমাদের সরিয়ে দিতে হবে, না হলে গাছের সমস্যা বাড়বে বই কমবে না। সেই সময় দাঁড়িয়ে আমরা কি কাজ করব, পাতাটাকে এইরকম জায়গা থেকে এরকম করে জাস্ট ভেঙে দেবো, দিয়ে আলাদা করে দেবো। এ দেখো আমি ভাঙছি, ঠিক এইভাবে ভাঙবে, ভেঙে পাতাটাকে সরিয়ে দেবে, নাহলে এখান থেকে আবার অন্যান্য জায়গাতে পোকামাকড়গুলি লেগে যেতে পারে। এই মিলিবাগগুলো যখনই তোমার বাগানে দেখা যাবে ঠিক এইভাবে পাতাটাকে সরিয়ে ফেলে দিতে হবে। এবং বাগানে তোমাদের যত কটা গাছে মিলিবাগ রয়েছে সেই মিলিবাগ সমেত পাতাগুলোকে তোমরা কেটে ফেলে দিতে পারো, বা এতে একতারা স্প্রে করতে পারো। একতারা এক ধরনের কীটনাশক, এটা মিলিবাগ কন্ট্রোলের ক্ষেত্রে অনেকাংশে কাজে লাগে। তো বন্ধুরা, এই ছিল বেগুন গাছের ওপর একটা ওভারঅল পরিচর্যা বিষয়ক ভিডিও। আশা রাখছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনার ভিডিওটিকে এটি লাইক করতে পারেন এবং পারলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।